গল্পের শুরুতে আমরা গল্পের প্রধান চরিত্র চিয়ানকে দেখতে পাই। সে এলাফ কোম্পানির সিইও। আজ সকালে রাস্তায় বৃষ্টি হচ্ছিল জন্য সে ছাতা মাথায় তার অফিস যাচ্ছিল। আর চিয়ানের মধ্যে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে, সে তার সামনে থাকা যে কোনো মানুষের মনে কি চলছে সেটা বুঝতে পারে। সোজা কথায় তার সামনে থাকা যে কোনো মানুষ মনে মনে কি ভাবছে এটা বোঝার স্পেশাল পাওয়ার চিয়ানের আছে, কিন্তু সে তার এই বিশেষ ব্যাপারটা কারোর সামনে প্রকাশ করে না। অপরদিকে আমরা গল্পের প্রধান ফিমেল ক্যারেক্টার নানিউকে দেখতে পাই। সে অনেকদিন ধরে বেকার রয়েছে এবং সে চাকরি খুঁজছে। হঠাৎ তার কাছে তার বান্ধবীর কল আসে। সে নানিউকে জানায়, তোমাকে এলাফ কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যেতে হবে। এলাফ কোম্পানি তাদের জন্য নতুন এমপ্লয়ি খুঁজছে। আজকে সকাল 11টায় তুমি তাহলে সেখানে ইন্টারভিউ দিতে চলে যাও। এই খবর শুনে নানিউ অনেক খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি করে এলাফ কোম্পানিতে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। কিন্তু সে তাড়াহুড়া করে বের হওয়ার সময় হঠাৎ কারোর সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে সে পড়ে যায়। এরপর সে যখন দেখে সে যার উপর পড়েছে, পড়ে যাওয়ার জন্য তার পরনের শার্ট নষ্ট হয়ে গেছে এবং আমরা দেখি সে চিয়ানের সাথে ধাক্কা খেয়ে পড়েছিল। এরপর সে চিয়ানকে তার শার্ট নষ্ট করার জন্য সরি বলতে থাকে আর বলে, আমাকে এখনই একটা চাকরির ইন্টারভিউ দিতে যেতে হবে, তুমি এখানে অপেক্ষা করো, আমি ফিরে এসে তোমার শার্ট ওয়াশ করে দিব, এখন আমার তাড়া আছে। এটা বলে সে ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যায়। এলাফ কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য আসার পর নানিউকে ওয়েট করতে বলা হয়, কারণ এখনো তাদের কোম্পানির সিইও আসেনি। এজন্য নানিউ তার আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সে চিয়ানকে এই অফিসে ঢুকতে দেখে। তাকে দেখে সে ভাবে এই খাটাস তার শার্ট ওয়াশের টাকা নেওয়ার জন্য তার পেছন পেছন এখানে পর্যন্ত এসেছে, তাড়াতাড়ি এই বারটাকে বিদায় করতে হবে। এজন্য সে তার কাছে গিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? আমি না তোমাকে বললাম ওই জায়গাতে কিছুক্ষণ ওয়েট করতে? আমি এখানে একটা চাকরির ইন্টারভিউ দিতে এসেছি, চাকরিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তখনই নানিউ এর ইন্টারভিউ দেওয়ার জন্য ডাক আসে আর সে চিয়ানকে অপেক্ষা করতে বলে ইন্টারভিউ রুমের দিকে যায়। কিন্তু ইন্টারভিউ রুমে আসার পর সে জানতে পারে চিয়ানই এলাফ কোম্পানির সিইও এবং সেই তার ইন্টারভিউ নেবে। এটা জেনে সে টাসকে খেয়ে যায় আর সে ভালো করে বুঝতে পারে চিয়ান তাকে কোনোভাবেই চাকরিটা দিবে না, কারণ একে তো সে চিয়ানকে ধাক্কা মেরে ফেলে রাস্তায় তার শার্ট নষ্ট করে ফেলেছে আর তার উপর সে চিয়ানকে এখানেও অনেক উল্টাপাল্টা কথা শুনিয়েছে। এর মানে কনফার্ম সেই চাকরিটা আর পাচ্ছে না। আর তখন চিয়ান তাকে জিজ্ঞেস করে, তোমার কি কি যোগ্যতা আছে? নানিউ তখন বাধ্য হয়ে এবং আশা ছেড়ে দিয়ে চিয়ানকে তার যোগ্যতাগুলো বলে। এরপর চিয়ান বলে, তুমি কেন এই কোম্পানিতে চাকরি করতে চাও? নানিউ তখন উল্টাপাল্টা ভাবে বলে, আমি আসলে আমার নিজের প্রয়োজনে আপনাদের কোম্পানিতে চাকরি করতে আসিনি, আমার মনে হয়েছে আমাকে আপনাদের কোম্পানিতে প্রয়োজন, তাই আমি এসেছি। চিয়ান তখন বলে, তোমার অ্যাটিটিউড আমার ভালো লেগেছে, তুমি কাল থেকে জয়েন করবে। এই কথা শুনে নানিউ আবারও টাসকে খেয়ে যায়। মানে যেখানে তার চাকরি পাওয়ার চান্স 1%ও নেই, সেখানে সে 100% চাকরি পেয়ে গেল। এবার সে খুশি মনে বাইরে চলে আসে। এবার তাকে তার থাকার জন্য তার অফিসের কাছাকাছি কোথাও অ্যাপার্টমেন্ট খুঁজতে হবে। এরপর সে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে আসে, কিন্তু অ্যাপার্টমেন্টের ভাড়া শুনে তার হাওয়া টাইট হয়ে যায়। তার পক্ষে তো এত টাকা ভাড়া দিয়ে অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া সম্ভব নয়। এজন্য সে ভাবে সে যদি কারোর সাথে কোনো অ্যাপার্টমেন্ট শেয়ারে ভাড়া নেয় তাহলে ভাড়া অর্ধেক হয়ে যাবে। এজন্য সে অ্যাপার্টমেন্টের এজেন্টকে জিজ্ঞেস করে যে বাসাটা কারোর সাথে শেয়ারে নেওয়া যাবে কিনা। আর তখনই এখানে এলাফ কোম্পানির ওনার চিয়ান প্রবেশ করে আর সেও থাকার জন্য অ্যাপার্টমেন্ট দেখতে এসেছে। আর সে দেখার পর এই অ্যাপার্টমেন্ট পছন্দ করে আর সে ভেতরে ঢোকার সময় নানিউর অ্যাপার্টমেন্ট কারোর সাথে শেয়ার নেওয়ার কথা শুনেছে। এজন্য সে নানিউকে বলে, তুমি চাইলে এই অ্যাপার্টমেন্টটি আমার সাথে শেয়ার করে ভাড়া নিতে পারো। নানিউ চিয়ানের মুখে এই কথা শুনে অবাক হয় যে চিয়ান এই শহরের এত বড় কোম্পানির মালিক আর সে কিনা তার থাকার জন্য অ্যাপার্টমেন্ট শেয়ারে ভাড়া নিতে চাচ্ছে। তার তো নিজেরই শহরে বাড়ি গাড়ি থাকার কথা, সে কেন তার সাথে তার অ্যাপার্টমেন্ট শেয়ারে ভাড়া নেবে? এই ব্যাপারটা একটু পরেই ক্লিয়ার হবে। তো এখানে চিয়ান নানিউকে জানায়, এখান থেকে আমাদের অফিসটাও অনেক কাছে, এজন্য আমাদের প্রতিদিন অফিস যেতে অনেক সুবিধা হবে। তো আমরা অ্যাপার্টমেন্টে ভাড়া নিয়ে নেই কেমন? এরপর এজেন্ট বলে, আপনারা যেহেতু নিজেদের মধ্যে ডিল করে নিয়েছেন তাহলে আমি আপনাদের এগ্রিমেন্ট কনফার্ম করছি। এরপর সে তাদের এগ্রিমেন্ট কনফার্ম করে চলে যায়। এরপর ফ্ল্যাশব্যাকে আমাদের মূল ঘটনা দেখানো হয় যে চিয়ান এত বড় কোম্পানির মালিক হওয়ার সত্ত্বেও আর তার গাড়ি বাড়ি থাকার পরেও সে কেন এই অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছে। এর প্রধান কারণ হলো চিয়ানের মা। কি ভাবছেন চিয়ানের মা তাকে বাসা থেকে বের করে দিয়েছে? না, আসলে চিয়ানের মা চান চিয়ান বিয়ে করুক, এজন্য তিনি চিয়ানের জন্য একটার পর একটা মেয়ে দেখে যাচ্ছিলেন। কিন্তু চিয়ান কোনো মেয়েকেই পছন্দ করছিল না, কারণ এই মুহূর্তে আসলে সে বিয়ে করতে চায় না। কিন্তু চিয়ানের মা হচ্ছে নাছোড়বান্দা, তিনি এরপরেও চিয়ানকে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছিলেন। এক পর্যায়ের জোরাজুরি বলা যায়। এজন্য সে এক পর্যায়ে বাধ্য হয়ে বাসা থেকে বের হয়ে এসেছে। আর নানুয়ের সাথে অ্যাপার্টমেন্ট শেয়ারে ভাড়া নেওয়ার কারণ হচ্ছে সে দেখেছে নানু শেয়ারে পার্টনার খুঁজছিল, এজন্য সেই নানুয়ের সাথে শেয়ারে অ্যাপার্টমেন্ট নিয়েছে। তো এরপর এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পর নানু চিয়ানের সাথে হ্যান্ডশেক করতে যায়, কিন্তু চিয়ান তার সাথে হ্যান্ডশেক করে না। তখন নানু মনে মনে বলে, হ্যান্ডশেক করতেও ভাব নেই, কি খাটাস একটা। কিন্তু চিয়ান নানুয়ের মনে
মনে বলা এই কথাটা ঠিকই বুঝতে পারে। এরপর দৃশ্যে দেখা যায় নানিও তার বান্ধবীর সাথে কথা বলছে। সে তার বান্ধবীকে বলছে আমার অফিসের বস আমার সাথে আমার অ্যাপার্টমেন্ট শেয়ারে নিয়েছে, কিন্তু লোকটা এতটা পার্টের দেখলে রাগ লাগে, পার্ট দেখলে মনে হয় মুখে কিছু একটা ছুঁড়ে মারি, পাঁচে বস। নানিও তার বান্ধবীর সাথে এই কথাগুলো বলার সময় চিয়ান ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছিল। এরপর কথা শেষ করে নানিও যেই না পেছনে তাকায় তখনই সে চিয়ানকে তার সামনে দেখে ভয় পেয়ে যায়। এর মানে সে যে চিয়ানের সম্পর্কে তার বান্ধবীর কাছে এত দুর্নাম করেছে সবকিছু চিয়ান শুনেছে। এটা ভেবে নানিওর হেঁচকে উঠে যায় আর সে বলে বস আপনি কখন এসেছেন? আমি কিন্তু আপনাকে উদ্দেশ্য করে কিছু বলিনি। তখন চিয়ান তাকে খুব সহজভাবে বলে এত ঘাবড়ানোর কিছু নেই, আমার জিনিসপত্রগুলো আমার সাথে ভেতরে নিয়ে এসো। নানিও তখন মনে মনে বলে এত জাউন শক্তিশালী একজন পুরুষেও আমার মতো ইনোসেন্ট একটা মেয়েকে ওর জিনিসপত্র এনে দিতে বলছে, কি অলস খাটাস পাজি বেটা। নানির মনে মনে বলা এই কথাটা চিয়ান ঠিকই শুনতে পায় আর সে নানিওকে বলে মনে মনে গালি দেওয়ার প্রয়োজন নেই। এটা শুনে নানিও এবার টাসকি খেয়ে যায় যে তার মনে মনে দেওয়া গালিটা চিয়ান কি করে বুঝতে পারলো। এরপর দিন সকালে নানিও যখন ঘুম থেকে ওঠে তখন সে গোসল করার জন্য যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে চিয়ান এখানে আগে থেকেই গোসল করছে। চিয়ানকে এই অবস্থায় দেখে সে তবদা খেয়ে যায়। তখন চিয়ান বলে সব তো দেখেই ফেলেছো, তাহলে কেন এখনো এখানে অপেক্ষা করছো, সরো এখান থেকে। এরপর যখন তারা সকালের ব্রেকফাস্ট করতে বসেছিল তখন খাবার খেতে গিয়ে একটু খাবার নানিওর ঠোঁটে লেগেছিল। চিয়ান সেটা ঠিক করে দিচ্ছিল। নানি তখন নিজের মনে মনে ভাবে এই বেটা আমার এত কেয়ার করছে কেন, সে কি চাচ্ছে আমি তার প্রেমে পড়ে যাই? না, সেটা কখনোই সম্ভব না। চিয়ান এরপর নানিওকে বলে ফাস্টফুড জাতীয় খাবার খুব অল্প করে খাও, বেশি ফাস্টফুড খাবার তোমার স্বাস্থ্যের জন্য ভালো হবে না। নানিও তখন আবার মনে মনে ভাবে এই বেটা আবার দেখি আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ এসবের সিদ্ধান্তও নিচ্ছে। একটু পরে সে আমাকে শিখাবে কিভাবে খাবার মুখে দিয়ে গিলতে হয়। চিয়ান বলে তুমি কোনো বাচ্চা নাও যে আমি তোমাকে খাবার মুখে দিয়ে গেলা শিখাবো। এটা বলে সে চলে যায়। নানিও তখন অবাক হয়ে যায় যে সে মনে মনে যাই ভাবছে সেটা চিয়ান বুঝতে পেরে যাচ্ছে কিভাবে। এরপর যখন সে ঘুমিয়েছিল তখন সে স্বপ্ন দেখছিল। স্বপ্নে চিয়ান তাকে জেগে বলছিল আরে গাধি মেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তারপর রেডি হয়ে অফিস চলো, নয়তো আমি তোমার চাকরি খেয়ে নেব। এর জন্য নানিওর ঘুম ভেঙে যায়। এরপর সে রেডি হয়ে অফিসে চলে আসে। আজকে অফিসে তার পোস্ট কি হবে সেটা ঠিক করা হবে। চিয়ানের ম্যানেজার চিয়ানকে বলে আপনি নানিওকে কোন পজিশনে রাখতে চান? চিয়ান তখন বলে ওকে আমার সেক্রেটারি হিসেবে রেখে দাও। এটা আবার অফিসের অন্য মেয়েরা শুনতে পায়। তারা এটা শুনে নানিওকে জেলাস করতে থাকে, কারণ তাদের প্রত্যেকেরই ইচ্ছা ছিল চিয়ানের পার্সোনাল সেক্রেটারি হওয়ার। এজন্য তারা সবাই এটা নিয়েই কথা বলছিল আর নানিও তাদের এই কথাগুলো শুনতে পায়, কিন্তু সে তাদের এসব কথার কোনো গুরুত্ব দেয় না। কিন্তু সে এই বিষয়ে চিয়ানকে বলতে যায়, কিন্তু চিয়ানের সামনে গিয়ে সে কথা বলতে পারে না। এরপর তারা অফিস থেকে বাসায় ফিরে আসলে চিয়ান অনলাইনে তার ক্লায়েন্টদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করছিল ভিডিও কলে। তখন হঠাৎ নানিও তার পাশ দিয়ে হেঁটে যায় আর এজন্য চিয়ানের সাথে ভিডিও কলে থাকা ক্লায়েন্টরা নানিওকে দেখে ফেলে আর তারা জিজ্ঞেস করে এই মেয়েটিকে। এই কথা শুনে চিয়ান তখন অপ্রস্তুত হয়ে বলে সে আমার কাজের লোক। এটা শুনে নানিও আবার রেগে যায় যে চিয়ান তাকে কাজের মেয়ে বলল। এজন্য সে ভিডিও কলের সবার সামনে অ্যারাবিক ড্রেস পরে আসে আর ডান্স করতে শুরু করে। অনেকক্ষণ ধরে সে নিজের মন মতো ডান্স করে। তারপর সে চিয়ানকে বলে এখন কেমন লাগলো, আমাকে কাজের মেয়ে বলা হচ্ছিল? চিয়ান তখন বলে তা তুমি ডান্স করে নিজের এই প্রতিভা কাকে দেখাচ্ছ? ভিডিও কল তো অনেক আগেই শেষ হয়ে গেছে। এটা শুনে নানিও এর প্ল্যান আনসাকসেসফুল হয়ে যায়। এজন্য নানিও চিয়ানের সামনে ইনসাল্ট হয়। এরপর দিন সকালে চিয়ান যখন কিচেনে রান্না করছিল তখন নানিও তাকে ভালো করে দেখছিল আর এই প্রথমবার চিয়ানকে এত ভালোভাবে দেখে তার কাছে ভালোই লাগে। সে ভাবে এই বান্দা এত হ্যান্ডসাম, আগে তো খেয়াল করিনি। এসব ভাবতে ভাবতে সে নিজের কল্পনার দুনিয়ায় ফাঁসছিল। তখন চিয়ান তাকে জেগে তার কল্পনায় জল ঢেলে দেয়। সে বলে আরে ম্যাডাম নিজের সেন্সে তো আসো, এভাবে নন সেন্সে না থেকে কালকের মতো তোমার অসাধারণ ডান্স প্রতিভা দেখালেই তো পারো। নানিও তখন বলে তুমি কি আমার প্রশংসা করছো নাকি ইনসাল্ট? চিয়ান বলে দুটোই। তবে আমি ভাবছি তোমার এই অসাধারণ প্রতিভা শুধুমাত্র রুমে বন্দী হয়ে থাকবে কেন? তোমার তো স্টেজে উঠে ডান্স করা উচিত। যারা অনেকদিন ধরে হাসেনি তারা তোমার ডান্স দেখে মন খুলে হাসতে পারবে। এবার নানিও পুরোপুরি শিওর হয়ে যায় যে চিয়ান তাকে নিয়ে মজা করছে। এজন্য নানিও চিয়ানের উপর অনেক রেগে যায়। এরপরে আমরা চিয়ানের মাকে দেখি তিনি চিয়ানের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। এজন্য তিনি একের পর এক মেয়েও ঠিক করেছেন চিয়ানের জন্য। আর তিনি এজন্য চিয়ানকে ফোন করেন যাতে চিয়ান তার ঠিক করা মেয়েকে দেখতে আসে, কিন্তু চিয়ান তার মায়ের কথায় রাজি হয় না। সে কোনো মেয়েকে দেখতে যায় না। এরপর অফিস শেষে চিয়ান যখন গাড়ি করে তার বাসায় ফিরে যাচ্ছিল তখন সে রাস্তার পাশে নানিওকে বাসের জন্য ওয়েট করতে দেখে। এজন্য সে তার গাড়ি থামায় আর নানিওকে তার সাথে তার গাড়িতে করে বাসায় যেতে বলে, কিন্তু নানিও তার উপরে রেগেছিল। এজন্য
সে তার সাথে যেতে রাজি হয় না। তারপরেও চিয়ান তাকে অনেক বোঝায়, এরপরেও শেষ পর্যন্ত নানিও তার সাথে যায় না। এজন্য চিয়ান শেষে বাধ্য হয়ে একাই তার গাড়ি নিয়ে চলে যায়। চিয়ান চলে যাওয়ার পরেও নানিওকে বাসের জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়। তারপরেও সে কোনো বাস পাচ্ছিল না। শেষে সে বাধ্য হয়ে ভাবে, যদি সে চিয়ানের সাথে তার গাড়ি করে চলে যেত তাহলে তাকে এই ঝামেলা পোহাতে হতো না। চিয়ানের সাথে না যাওয়ার জন্য এখন তার আফসোস হচ্ছিল। পরের দিন সকালে নানিও যখন অফিসে আসে তখন সে দেখতে পায় অফিসের সবাই নিজেদের মধ্যে আলোচনা করছে যে নানিও মেয়েটা আসার পর থেকে অফিসের নিয়ম কানুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। নানিও অন্যদের মুখে তার সম্পর্কে এসব কথা শুনে ভাবে অফিসের কেউ তাকে পছন্দ করছে না। তখন নানিওর কাছে একটা মেয়ে এসে বলে, তুমি অন্যদের কথায় কোনো গুরুত্ব দিও না, অন্যরা যে যা বলে বলুক, তুমি তোমার মতো কাজ করো। আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, আমি শুনলাম তুমি আর আমাদের অফিসের বস এক বাসাতেই থাকো, তা তোমাদের মধ্যে কোনো রিলেশন চলছে নাকি? নানিও তখন বলে, না না, আমাদের মধ্যে এমন কিছু নেই, আমরা শুধুমাত্র একটা অ্যাপার্টমেন্ট দুজনের শেয়ারে থাকি। এরপর নানিও চিয়ানকে এই বিষয়ে বলে যে অফিসের সবাই তাকে অপছন্দ করছে কারণ সে চিয়ানের পার্সোনাল সেক্রেটারি হতে পেরেছে আর সবাই ভাবছে যে চিয়ানের সাথে তার সম্পর্ক রয়েছে। চিয়ান তখন বলে, তুমি ওদের কথায় কোনো কান দিও না, অন্যরা তোমাকে মাস শেষে বেতন দিবে না, তোমার নিজের কাজের জন্য তুমি স্যালারি পাবে, অতএব অন্যের কথা মাথায় নিয়ে মাথা ব্যথা করো না। এর সন্ধ্যায় চিয়ান তার অফিসে একটা পার্টির আয়োজন করে, এজন্য অফিসের সবাইকে সহ নানিওকেও অফিস পার্টিতে আসতে হয়। তখন অন্য মেয়েরা নানিওর কানের পাশে আলোচনা করছিল যে তাদের অফিসের বস চিয়ানের মা চিয়ানের বিয়ের জন্য মেয়ে দেখছেন, কিন্তু চিয়ান কাউকেই বিয়ে করতে রাজি হচ্ছে না, হয়তো তার কারোর সাথে রিলেশন চলছে। এই কথাগুলো তারা নানিওকে শুনিয়ে বলছিল, মানে তারা বোঝাতে চাচ্ছিল যে নানিও আর চিয়ানের রিলেশন আছে আর এটা তারা ধরে ফেলেছে। একটু পরে এখানে চিয়ান চলে আসে আর চিয়ানকে দেখে সবাই চুপচাপ হয়ে যায়। তখন চিয়ান নানিওর সাপোর্ট নিয়ে সবাইকে কথা শোনাতে চায়, কিন্তু তখন নানিও তাকে নিষেধ করে, কারণ এখন যদি চিয়ান নানিওর সাপোর্ট নিয়ে সবার সামনে কথা বলে তাহলে সবাই এটা শিওর হয়ে যাবে যে চিয়ানের সাথে নানিওর সত্যি রিলেশন আছে। এজন্য নানিও তাকে চুপ করতে বলে। এরপর যখন রাত হয়ে যায় তখন চিয়ান নানিওকে তার সাথে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে আসে, কিন্তু নানিও সবার সামনে চিয়ানের গাড়ি করে তার সাথে বাড়ি যেতে চায় না। তখন চিয়ান সবার সামনে বলে, তুমি কি ভালোভাবে আসবে নাকি আমি তোমাকে উঠিয়ে নিয়ে আসবো গাড়িতে? এই কথা শুনে নানিও আর কিছু না বলে চিয়ানের গাড়িতে উঠে পড়ে আর তার সাথে বাসায় চলে যায়। পরের দিন অফিসে চিয়ানের মা চলে আসেন, কারণ তিনি নানির ব্যাপারে জেনে গেছেন, মানে কেউ তার কানে দিয়েছে যে আপনার ছেলে চিয়ানের সাথে নানিওর সম্পর্ক রয়েছে, এজন্য সে বিয়ে করতে চায় না। আর এজন্য চিয়ানের মা নানিওকে দেখতে এসেছেন। নানিওকে দেখে তিনি অনেক পছন্দ করে ফেলেন, কারণ নানিও অনেক সুন্দরী ছিল। তখন তিনি নানিওকে বলেন, তুমি কি জানো আমি কে? আমি হচ্ছি ওই বিয়ে পলাতক রোগে আক্রান্ত ছেলের মা। তবে এতদিন আমার ছেলে কেন আমার ঠিক করা মেয়ে রেখে পালাতো এটা আমি এখন বুঝতে পেরেছি, কারণ সে তোমার মতো কিউট একটি মেয়েকে ভালোবাসে, কিন্তু সে আমাকে এই কথা বলতে পারেনি, কিন্তু সে আমাকে এটা বললে আমি কি মেনে নিতাম না? বোকা ছেলে আমার। যাই হোক, আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। নানিও তখন বলে, আন্টি আপনি কোথাও ভুল করছেন। চিয়ানের মা তখন বলেন, আর আমাকে মা বলে ডাকো, আন্টি না, আমি তোমাদের ব্যাপারে সবকিছু জানি। নানিও তখন বলে, আপনি যা ভাবছেন আসলে সেটা নয়, আমরা শুধুমাত্র একই অ্যাপার্টমেন্টে থাকি, এছাড়া কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা কোনো ধরনের সম্পর্ক আমাদের নেই। চিয়ানের মা তখন বলেন, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? এত লজ্জা পাওয়ার কি দরকার? আমি তো জানিস। তখনই এখানে চিয়ান চলে আসে আর সে তার মাকে চুপ করতে বলে, কিন্তু চিয়ানের মা তখনও নানিওকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছিল। এরপর তারা সবাই একসাথে খেতে বসে। তখনও চিয়ানের মা এমন একটা ভাব করছিল যে পারলে এখনই তাদের বিয়ে দিয়ে দেয়। এরপর অনেক কষ্টে চিয়ান তার মাকে বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে নিয়ে যায় আর তাকে সব সত্য খুলে বলে যে নানিওর সাথে তার কোনো সম্পর্ক নেই। অফিসের সবাই এটা নিয়ে জাস্ট একটা গুজব ছড়িয়েছে, আর কিছু না। এরপর চিয়ান তার মাকে রেখে এসে নানিওর কাছে আসে আর নানিওকে তার মায়ের এমন অদ্ভুত আচরণের জন্য সরি বলে আর তাকে বলে, আমার মায়ের কথা শুনে তুমি কিছু মনে করো না, আসলে তিনি বিগত 2 বছর ধরে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, আর আমি যখন বাড়িতে থাকতাম তখনই তিনি রোজ আমার জন্য কই থেকে যেন 3-4টা করে মেয়ে ঠিক করতেন, যাতে আমি তাদের মধ্যে কাউকে পছন্দ করে বিয়ে করে ফেলি। কিন্তু আমি অনেক কষ্টে 2টা বছর ধরে আমার মায়ের এই পাগলামি সহ্য করে যাচ্ছিলাম, আর ফাইনালি আমি তার বাসা থেকে পালিয়ে আসি তার এমন অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য, কারণ আমার এই মুহূর্তে বিয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। নানিও তখন এসব শুনে বলে, বস আপনি কি কোনোদিন বিয়ে করবেন না? চিয়ান তখন বলে, যদি কখনো ভালো মনের কোনো মেয়ে পাই তাহলে ভেবে দেখবো। অপরদিকে আমরা চিয়ানের মাকে দেখতে পাই, তিনি নানিওর সাথে চিয়ানের কোনো সম্পর্ক নেই এটা জানার পর চিয়ানের জন্য অন্য মেয়ে ঠিক করে ফেলেছেন। কিছুক্ষণ পর সেই মেয়েটি চিয়ানের মায়ের কাছে চলে আসে। এই মেয়েটির নাম হচ্ছে শাওফি। তাকে চিয়ানের মা চিয়ানের সাথে বিয়ে দেওয়ার জন্য পছন্দ করেছেন। তো সে এখানে আসার পর চিয়ানের মা চিয়ানকে ফোন করে এখানে আসতে বলেন, যাতে তিনি চিয়ানকে এই মেয়েটি অর্থাৎ শাওফিকে দেখাতে পারেন। কিন্তু চিয়ান তার মায়ের
মায়ের কথায় কোথাও আসতে চায় না, কিন্তু চিয়ানের মা তাকে অনেক জোরাজুরি করতে থাকেন। ফাইনালি তিনি চিয়ানকে বলেন, তুই যদি এই মেয়েটিকে দেখতে না আসিস তাহলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিব। অনেক মিষ্টি মেয়ে, আমি এই মেয়েকে হাতছাড়া করতে চাই না। তো চিয়ানের মায়ের থ্রেট পেয়ে চিয়ান বাধ্য হয়ে তার মায়ের ঠিক করা মেয়েটিকে দেখতে আসে, কিন্তু এখানে আসার পর সে শাওফির দিকে নজর না দিয়ে সে তার সম্পূর্ণ ফোকাস তার ফোনে দিচ্ছিল। সে আসলে ফোনে একটা গেমস খেলছিল। চিয়ানের মা তখন এটা দেখে শাওফিকে বলেন চিয়ান তার বিজনেসের ব্যাপারে গুরুত্বপূর্ণ মিটিং প্ল্যান করছে, এজন্য সে ফোন টিপছে। শাওফি তখন বলে, হ্যাঁ সে তার কাজে কখনো অলসতা করে না, এটা দেখে খুব ভালো লাগলো আমার। এরপর চিয়ানের মা চিয়ানের সম্পর্কে শাওফির কাছে অনেক কথা বলছিল, বলতে গেলে সুনাম করছিল, যেমনটা বিয়েটির ব্যাপারে পরিবারের সদস্যরা বলে আমার ছেলে এই, আমার ছেলে সেই, এরকম আর কি। কিন্তু চিয়ানের এসব কথা শুনতে আর এখানে থাকতে অনেক বিরক্ত লাগছিল, এজন্য সে তার ফোনে গেমস খেলা বাদ দিয়ে নানিউকে মেসেজ করে আর তাকে বলে আমার মা আমার জন্য আবার বিয়ে ঠিক করেছেন আর আমাকে এক প্রকার ব্ল্যাকমেল করে এখানে নিয়ে এসেছেন, কিন্তু এখানে এসে আমি ফেসে গেছি, না পারছি এখান থেকে উঠে যেতে, না পারছি ওদের বক বক সহ্য করতে, প্লিজ যেভাবেই হোক আমাকে এই মুসিবত থেকে প্লিজ উদ্ধার করো। নানিউ তখন চিয়ানের এই রিকোয়েস্টটা রাখে আর কিছুক্ষণ পর সে চিয়ানকে ফোন করে আর চিয়ানকে আস্তে করে বলে লাউড স্পিকার অন করে কথা বলতে। চিয়ান তখন নিজের ফোনের লাউড স্পিকার অন করে যাতে চিয়ানের মারা তাদের কথা সব শুনতে পায়। তারপর নানি বলে, বস আমাদের অফিসে নতুন একজন ক্লায়েন্ট এসেছেন আর তিনি অনেক বড় একটি বিজনেস প্ল্যান করেছেন, সেটার মাধ্যমে আমাদের কোম্পানির অনেক লাভ হবে, এজন্য সে বিষয়ে আলোচনা করার জন্য তিনি আপনার অফিসে ওয়েট করছেন আপনার সাথে কথা বলার জন্য, আপনাকে এক্ষুনি আসতে হবে। চিয়ান তখন এটা শুনে বলে, ও আচ্ছা ঠিক আছে, তাকে ওয়েট করতে বলা হয়েছে, আমি এক্ষুনি আসছি। এটা বলে সে এখান থেকে ব্যস্তভাব দেখিয়ে উঠে যায়। কিন্তু শাওফি মেয়েটিও হার মানার মতো মেয়ে নয়, এজন্য পরের দিন সে তার সবকিছু গুছিয়ে চিয়ান আর নাওইয়ের অ্যাপার্টমেন্টে চলে আসে চিয়ানের সঙ্গে দেখা করতে। আর সে এখানে এসে নানিউকে দেখে বলে, ও আচ্ছা তুমি সে মেয়ে যে কিনা চিয়ানের সঙ্গে এই অ্যাপার্টমেন্টে থাকো, যাই হোক ফাইনালি তোমার সঙ্গে পরিচিত হতে পেরে অনেক ভালো লাগলো। ঠিক তখনই চিয়ান এখানে চলে আসে আর সে এসে বলে, হ্যাঁ আমি তার সঙ্গেই থাকি। আর নানিউ ততক্ষণে বুঝে গিয়েছে যে এই মেয়েটি হচ্ছে সেই মেয়েটি যাকে চিয়ানের মা তার জন্য পছন্দ করেছিল। আর চিয়ান তখন শাওফিকে তার পেছন থেকে সরানোর জন্য একটা নাটক করে। সে তার সামনে নানিউর হাত ধরে নিয়ে রুমের দিকে যাওয়া শুরু করে। সে বলে, তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে যা কাল রাতে আমি তোমাকে বলতে পারিনি। মানে সে বোঝাচ্ছে যে নানিউর সঙ্গে তার সম্পর্ক রয়েছে, কিন্তু এই শাওফিও কম বালপাক না। সে তখন চিয়ানকে আটকে বলে, আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে আমার রুম দেখিয়ে দাও, আমি কোথায় থাকবো, এখন থেকে তো আমি তোমার সঙ্গেই থাকবো ঠিক করেছি। আর তোমার মা আমাকে বলেছে এখন থেকে আমি যেন তোমার আশেপাশেই থাকি, এখন যদি আমি তোমার সঙ্গে না থাকি তাহলে তো তোমার আম্মুর কথাটা অমান্য করা হবে, আর আমি কখনোই চাই না আমার শাশুড়ির কথাটা অমান্য করতে। চিয়ান শাওফি এই কথা শুনে অনেক বিরক্ত হয়ে যায়। সে তখন রাগ দেখিয়ে বলে, আমি তোমাদের কোনো বক বক শুনতে চাই না, আমি খুব টায়ার্ড, আমি এখন ঘুমাতে যাচ্ছি। আর এরপর সে চলে যায়। তারপর শাওফি আমাদের নানুকে বলে, আমি হচ্ছি চিয়ানের ছোটবেলার ফ্রেন্ড, ছোটবেলা থেকেই তার সঙ্গে আমার ফ্রেন্ডশিপ ছিল, সে আর আমি একসঙ্গে স্কুলে পড়তাম, আর চিয়ান আমাকে খুব পছন্দ করে। নানু তখন এই কথা শুনে হাসতে শুরু করে, কারণ সে ভালো করেই জানে চিয়ান সেদিন এই মেয়েটির থেকে বাঁচার জন্য তাকে মিথ্যা নাটক করতে বলেছিল। আর নানু তখন ঠিক জায়গায় পেডেল মেরে বলে, ও আচ্ছা তুমি তাহলে আমার সঙ্গে কি করছো, তুমি তাহলে তোমার হবু হাজবেন্ডের সঙ্গে সময় কাটাও, তার সাথে গল্প করো, যেহেতু তোমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছো। এরপর থেকে শাওফি চিয়ানের পেছনে লেগে থাকতে শুরু করে আর সে চিয়ানের অফিসে পৌঁছে যায়। আর এটা দেখে চিয়ান নানুকে মেসেজ করে। সে তাকে মেসেজ করে বলে, তাড়াতাড়ি আমার রুমে এসো, তোমার সাথে কিছু কথা আছে। শাওফি আমাদের অফিসে এসেছে, তাকে আমাদের অফিস থেকে সরাতে হবে। নানিও তখন এই মেসেজ দেখে ভাবে, ওএমজি, তাকে আবারও নাটক করে শাওফিকে সরাতে হবে। এরপর সে যখন চিয়ানের রুমে আসে তখন চিয়ান তাকে বুঝিয়ে বলে, তোমাকে যেভাবেই হোক শাওফিকে আমার পেছন থেকে সরাতে হবে, তা না হলে সে আমার পেছনে লেগেই থাকবে আর আমার জীবনটা বরবাদ করে দিবে। কিন্তু নানিও এবার আর চিয়ানের জন্য মিথ্যা নাটক করতে রাজি হয় না। আর চিয়ান তখন বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি যদি আমার এই হেল্পটা করে দাও তাহলে আমি তোমাকে 1 লাখ টাকা দেব। এই কথা শুনে নানিও এবার আর তাকে না করতে পারে না, সে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর যখন শাওফি চিয়ানের রুমের দিকে আসছিল তখন চিয়ান আর নানিও দুজনেই তৈরি হয়েছিল, তারা আসলে শাওফির আসার জন্যই ওয়েট করছিল। আর সে আসা মাত্রই চিয়ান আর নানিও তার সামনে নাটক করতে শুরু করে যেন তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর চিয়ান নানিউকে অনেক সুন্দর করে খাওয়াচ্ছিল, মানে সে বোঝাচ্ছিল তার আর নানিউয়ের মধ্যে অনেক সুন্দর একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বন্ডিং রয়েছে। আর সে একজন কেয়ারিং বয়ফ্রেন্ডের মতো করে বলছিল, জান তুমি শুকিয়ে গেছো, তুমি আরেকটু খাও। এটা দেখে শাওফির একদম জ্বলে পড়ে যাচ্ছিল। আর সে এক পর্যায়ে চিয়ানকে রাগ দেখিয়ে বলেই ফেলে, আমাদের খুব শীঘ্রই এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে আর তুমি আরেকটা মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়ে বসে আছো। চিয়ান তখন শাওফিকে বলে, কিসের এঙ্গেজমেন্ট, আমি আমার গার্লফ্রেন্ডকে ফেলে অন্য একটি মেয়েকে বিয়ে করব, তুমি ভাবলে কিভাবে? আর সেই কথাগুলো বলার সময় নানিউর হাত ধরে বলছিল যাতে শাওফির ফিল হয় যে তারা সত্যি
গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর চিয়ান আরো বলে নানিউ হচ্ছে আমার সত্যিকারের গার্লফ্রেন্ড, আর খুব শীঘ্রই আমরা একে অপরকে বিয়ে করতে চলেছে। কিন্তু সাফিয়া তো সহজে হাল ছেড়ে দেওয়ার মতো মেয়ে নয়। সে তখন চিয়ানকে বলে যা ইচ্ছা করে নাও, তোমার একমাত্র আমাকেই বিয়ে করতে হবে, এটাই ফাইনাল। এটা বলে সে রাগ দেখিয়ে এখান থেকে চলে যায়। আর সে চলে যাওয়ার পরেও চিয়ান নানিউর হাত ধরেছিল। নানিউ তখন বলে তুমি এখনো কেন আমার হাত ধরে আছো, হাত ছাড়ো। আর তোমার টাকার উপরে তুমি মোমবাতি জ্বালিয়ে ডান্স করো, আমার যায় আসে না। আর তোমার টাকা আমার লাগবে না, এই অ্যাক্টিং আমি আর করতে পারবো না। কিন্তু চিয়ান তখন বলে এখন তুমি ফেসে গেছো, এখন তোমাকে এই নাটক শেষ করতেই হবে, কারণ সাফি জেনে গেছে তুমি আমার গার্লফ্রেন্ড। এখন যদি তুমি এই নাটক শেষ না করো আর তুমি যদি সরে যাও, তাহলে সাফি আমাকে ভালো করে পেয়ে বসবে। এজন্য তোমাকে এই নাটকটা কন্টিনিউ করতে হবে। আর তখনই দেখা যায় বিপদের কথা বলতে বলতে বিপদ হাজির, মানে সাফি এখানে চলে এসেছে। আর সে এসে চিয়ানকে বলে আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, তুমি কি আমার কম্পিউটার ঠিক করতে একটু হেল্প করবে? চিয়ান তখন বলে আমি সারাদিনে অনেক কাজ করেছি, এখন আমার রেস্ট দরকার, আমি তোমার কাজ করতে পারবো না। এরপর সে নানিউকে বলে ওকে তাড়াতাড়ি এখান থেকে ভাগাও। নানিউ তখন বলে ককরোচ ককরোচ তেলাপোকা, তাড়াতাড়ি পালাও এখান থেকে। এটা বলে সে এখান থেকে সাফিকে ভাগিয়ে দেয়। আর এটা দেখে চিয়ান নানিউকে বলে আরে বাহ, তোমার তো অনেক ট্যালেন্ট। এরপর দিন যখন নানিউ চিয়ানের অফিসে আসে, তখন সাফিও তার সাথে দেখা করতে এসেছিল। আর সে তাকে বলে আমি তোমাকে তোমার অকাত অবশ্যই বুঝিয়ে দেব, তুমি চিয়ানের যোগ্য নাও, তুমি একজন গরিব মেয়ে, আর চিয়ান হচ্ছে অনেক বড়লোকস একজন মানুষ। তুমি তার পেছনে লেগে আছো তাই না? আমি খুব শীঘ্রই তার পেছন থেকে তোমাকে সরাবো, আর তোমাকে তোমার অবস্থান আমি বুঝিয়ে দেব, এটা মনে রেখো। এটা বলে সে এখান থেকে চলে যায়। আর সাফির এই কথাগুলোর জন্য নানিউর নিজের কাছে অনেক ছোট লাগে। এরপরের দৃশ্যে দেখা যায় চিয়ানের অফিসের একটা মেয়ে নানিউর সঙ্গে কথা বলছে। আর সে নানিউকে বলছে সাফি হচ্ছে চিয়ানের ছোটবেলার ফ্রেন্ড, আর সে অনেক আগে থেকেই চিয়ানের সাথে অনেক ক্লোজ। আর তুমি কখনো ভেবো না যে চিয়ান সাফিকে ছেড়ে তোমাকে ভালোবাসবে। মানে সোজা কথায় সাফির সামনে তোমার কোনো চান্স নেই। সবচেয়ে ভালো হয় তুমি যদি আগে থেকেই চিয়ানের পেছন থেকে সরে যাও, তাহলে তোমাকে পরবর্তীতে অপমানিত হতে হবে না। কিন্তু নানিউ তখন তার কথার উত্তরে শুধুমাত্র একটা কথাই সরাসরি বলে যে চিয়ানের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর আমি কখনোই চাই না চিয়ানের গার্লফ্রেন্ড হতে। আমি শুধুমাত্র চিয়ানের সাথে একটা অ্যাপার্টমেন্ট শেয়ার করে ভাড়াই থাকি, তাছাড়া চিয়ানের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আর পরবর্তীতে যখন চিয়ান এই ব্যাপারটা জানতে পারে যে অফিসের কেউ নানিউকে অপমান করে কথা বলার চেষ্টা করেছে, তখন সে সরাসরি নানিউর কাছে এসে জিজ্ঞেস করে বলো কে তোমাকে অপমান করেছে, আমি তাকে অফিস থেকে বের করে দেব। কিন্তু এই কথার উত্তরে নানিউ তাকে কিছুই বলে না, কারণ তার একটা বিষয়ের জন্য অনেক মন খারাপ হয়েছে। এজন্য সে চিয়ানের থেকে একটু দূরে একান্তে কিছু সময় কাটানোর জন্য চলে আসে। এখানে এসে সে ভাবতে থাকে, আর তার ভাবনাটা আমাদের ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় যে আজকে দুপুরে চিয়ান তার মায়ের সাথে কথা বলছিল। সে তার মাকে বলছিল আপনি আমার পেছনে সাফিকে এভাবে লাগিয়ে দিয়েছেন কেন? আমি ওর জ্বালায় কোনো কাজে ভালোভাবে ফোকাস করতে পারছি না, সারাক্ষণ সে আমার অফিসে এসে বসে থাকে। আপনি কি করলে আমার পেছন থেকে সাফিকে সরাবেন? চিয়ানের মা তখন বলেছিল তোমাকে তাহলে সাফির সাথে এঙ্গেজমেন্ট করতে হবে, তাহলে আমি সাফিকে তোমার অফিসে গিয়ে তোমার কাজের সমস্যা করতে নিষেধ করে দিব। আর চিয়ান তখন তার মাকে রেগে বলেছিল ঠিক আছে, এটা করলেই যদি আপনি শান্ত হন তাহলে আমি এটাই করব। আর চিয়ানের এই কথাগুলো নানিউ আবার শুনে ফেলেছিল, মানে চিয়ান তার মায়ের কথায় সাফির সাথে এঙ্গেজমেন্ট করবে। তবে এতে তো নানিউর খারাপ লাগার কথা নয়, কারণ সে তো আর চিয়ানের গার্লফ্রেন্ড না, অথবা তাদের মধ্যে সত্যিকারের কোনো প্রেমের সম্পর্ক নেই। এর মানে এই ঘটনার জন্য তার মন খারাপ করে লাভ নেই। এরপরের দৃশ্যে দেখা যায় চিয়ানের কাছে তার অফিসের ম্যানেজার এসেছে। আর সে চিয়ানকে বলে আপনার সাথে যে সাফির এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে এজন্য নানিউ অনেক মন খারাপ করে আছে, এজন্য সে তার কোনো কাজেও ফোকাস করতে পারছে না। হয়তো মেয়েটি আপনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। এই কথা শোনার পর চিয়ান তখন তার রুম থেকে বের হয়ে তার এমপ্লয়ীদের কাছে আসে। আর এখানে সাফিও উপস্থিত ছিল। যেমন জানেন সাফি সবসময় চিয়ানের আশেপাশে ঘুরঘুর করার জন্য সারাদিন চিয়ানের অফিসে এসে বসে থাকে। আর এখন চিয়ান সাফিকে সবার সামনে ইনসাল্ট করে বলে তুমি কি আমার অফিসের কোনো এমপ্লয়ি? আমি তোমাকে বেতন দিয়ে বসি কেন? তুমি সারাক্ষণ আমার অফিসে এসে দিন রাত 24 ঘন্টা বসে থাকো। আর তুমি যে নানিউর নামে সবার কাছে দুর্নাম ছড়াচ্ছ, আর তোমার চামচিকাদের যে নানিউর পেছনে লাগিয়ে দিচ্ছ, এই খবরও আমার ভালো করে জানা আছে। আর তুমি এটা ভালো করে জেনে রাখো, নেক্সট টাইম থেকে তোমার কোনো চামচিকা যদি নানিউকে বিরক্ত করে, তাহলে আমি তোমার সাথে মুখ দিয়ে কথা বলবো না, আমার হাত তোমার সাথে কথা বলবে। এরপর সে সেই মেয়েটিকে উদ্দেশ্য করে বলে আমি তোমাকে আমার কোম্পানি থেকে ফায়ার করছি, কারণ তুমি সেদিন নানিউকে অনেক বিরক্ত করছিলে। আর তোমরা সবাই ভালো করে কান খুলে শুনে রাখো, এতদিন তোমরা আমার আর নানিউয়ের নামে যে মিথ্যা প্রেমের রটনার গুঞ্জন ছড়িয়েছ, সেটা আজকের পর থেকে সত্যি হতে চলেছে। মানে আজ থেকে আমার আর নানিউয়ের মাঝে সত্যিকারের প্রেমের সম্পর্ক শুরু হবে। আর সাফির মতো ফালতু মেয়ের কোনো চান্স নেই আমার কাছে। কিন্তু এরপরেও সাফি চিয়ানকে নানিউর সম্পর্কে অনেক বাজে কথা বলতে যাচ্ছিল। যেমন নানিউর
নানিউর চরিত্র খারাপ, সে অনেক ছেলেদের সাথে টাঙ্কি মারে এবং টাকাওয়ালা ছেলে পেলে সে তার গলায় ঝুলে পড়ে। কিন্তু চিয়ান তখন তাকে থামিয়ে দিয়ে বলে, তোমার মতো থার্ড ক্লাস ফালতু মেয়ের থেকে আমার নানিউর সার্টিফিকেট নিতে হবে না। যে মেয়েটি দিন রাত 24 ঘন্টা অফিসে এবং বাসায় আমার চোখের সামনে থাকে তাকে আমি চিনি না? আমার কি নিজের সাথে মাথা বলতে কিছু নেই? তোমার মতো মেয়ের কোনো যোগ্যতা নেই নানিউকে নিয়ে কথা বলার। আর তুমি নেক্সট টাইম থেকে আমার অফিসে না আসলে আমি অনেক খুশি হব। আর এই কথাগুলো শোনার পর সাফি এখান থেকে আপাতত চলে যায়। এরপর যখন চিয়ান নানিউকে তার রুমে পার্সোনালি ডাকে তখন নানিউ চিয়ানের রুমে আসে। আর তখন চিয়ান তাকে বলে যে আমার সাফির প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর আমি শুধুমাত্র আমার মায়ের ওপর রাগ দেখিয়ে সাফির সাথে আমার এঙ্গেজমেন্টের ব্যবস্থা করতে বলেছিলাম। এছাড়া মন থেকে সাফির সাথে এঙ্গেজমেন্ট তো দূরের কথা, ওর মুখ দেখারও আমার ইচ্ছা নেই। আরেকটা কথা, তোমাকে যে সাফির ফ্রেন্ড বিরক্ত করছিল তুমি এটা আমাকে বলনি কেন? নানিউ তখন বলে, আপনি কে যে আপনাকে আমার সব বলতে হবে? আমি আপনাকে কিছুই বলতে চাই না। এটা বলে সে এখান থেকে চলে যায়। আর নানিউর এই কথার জন্য চিয়ান অনেক মন খারাপ করে। আসলে নানিউ চিয়ানকে এই কথা বলল কারণ সে যদি চিয়ানকে আগে সবকিছু বলতো তাহলে চিয়ান ওই মেয়েটির চাকরি খেয়ে ফেলতো। এমনিতেই অফিসের সবাই নানিউকে নিয়ে যে রটনা রটাচ্ছে, আর অফিসের কেউ তাকে দেখতে পারছে না কারণ চিয়ান তাকে এক্সট্রা অ্যাটেনশন দিচ্ছে তাই। আর তারপর যদি সে চিয়ানকে ওই মেয়েটির কথা বলতো তাহলে অফিসের সবাই তাকে আরো সহ্য করতে পারতো না। এজন্য সে এখন চিয়ানের সাথে এমন ব্যবহার করে চিয়ানের সাথে ডিস্টেন্স করার চেষ্টা করলো। এরপর সে বাসায় ফিরে আসে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরেও চিয়ান আজকে বাসায় আসছিল না। এজন্য নানিউয়ের অনেক টেনশন হচ্ছিল, আর সে অনেক রাত পর্যন্ত জেগে চিয়ানের আসার জন্য অপেক্ষা করছিল। কিন্তু চিয়ান আজকে রাতে আর বাসায় ফেরে না। পরের দিন সকালেও চিয়ান বাসায় ফেরেনির জন্য নানিউয়ের চিন্তা আরো বেড়ে গিয়েছিল। নানান সময় তার মনে নানান চিন্তা আসছিল। যেমন একবার সে ভাবছিল চিয়ান কি তার উপরে কোনো কারণে রাগ করেছে, সে কি আর বাসায় ফিরবে না, নাকি সে কোনো বিপদে পড়েছে কিংবা কোনো অ্যাক্সিডেন্ট। এসব নানা ধরনের চিন্তা নানিউয়ের মাথায় আসছিল। এরপর যখন অফিস টাইম হয়ে গিয়েছিল তখন নানিউ রেডি হয়ে অফিসে চলে আসে। আর অফিসে এসে সে চিয়ানকে অফিসে পেয়ে যায়। সে চিয়ানকে দেখে বলে, আপনি সারা রাত কোথায় ছিলেন, বাসায় ফেরেননি কেন? চিয়ান তখন বলে, আমি অফিসে ছিলাম আর আমি অফিসের কাজ করছিলাম। নানিউ বলে, আপনি জানেন আমি আপনার জন্য কতটা চিন্তা করছিলাম? আপনি যে কালকে বাসায় ফিরবেন না সেটা আমাকে আগে জানালে ভালো হতো না? চিয়ান তখন বলে, তুমি কে যে তোমাকে আমার সব জানাতে হবে? আমি তোমাকে কোনো কিছু জানাতে চাই না। আর নানিউ তখন চিয়ানের মুখে এই কথা শুনে অনেক হতাশ হয়ে যায়। মানে বুঝতে পেরেছেন, কালকে নানিউ চিয়ানকে এভাবেই বলেছিল যে আপনি কে, আমার সবকিছু আপনাকে বলতে হবে কেন? মানে চিয়ান এখানে এক প্রকার প্রতিশোধ নিল আর কি। এরপর সন্ধ্যায় অফিস শেষে নানিউ তার অফিসের এমপ্লয়ীদের সাথে ড্রিঙ্কস করছিল, আর সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলছিল। এই জন্য অফিসের এমপ্লয়ীরা তাকে এত বেশি ড্রিঙ্কস করতে মানা করছিল, কিন্তু সে কারো কোনো কথাই শুনছিল না। সে অনেক ড্রিঙ্কস করে যাচ্ছিল, আর সে অনেক ড্রিঙ্কস করার কারণে অনেক বেশি মাতাল হয়ে গিয়েছিল। এরপর সে চিয়ানের সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছিল। যেমন চিয়ান ভাবে কি নিজেকে সে আমাকে আজকে ইনসাল্ট করলো? ওর মতো চিয়ান 10-12টা আমি আমার ভ্যানিটি ব্যাগে সঙ্গে নিয়ে ঘুরি। ওর মতো চিয়ানকে আমি সামনে পেলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো। ওর যদি সাহস থাকে আসুক আমার সামনে। ঠিক তখনই সেই কথাগুলো বলার সময় চিয়ান ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছিল। আর চিয়ানের ম্যানেজার তখন এটা দেখে নানিউকে ইশারা করছিল, পিছে তো দেখো। আর নানিউ যখন পেছনে তাকায় তখন সে চিয়ানকে দেখে টাসকে খেয়ে যায়। সে তখন চিয়ানকে আমতা আমতা করে বলতে থাকে, আরে বস, আমি তো আপনাকে নিয়ে কিছু বলিনি, আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। কিন্তু চিয়ান তার কোনো কথা না শুনে তাকে তার সাথে উঠিয়ে নিয়ে যাওয়া শুরু করে। নানিউ তখন অনেক বেশি ভয় পাচ্ছিল। সে তখন ভাবছিল, আরে এই বেটা আমাকে নিয়ে যাচ্ছে কেন, সে করবে কি আমার সাথে? এজন্য সে বলে, বস আপনি আমার সামনে থেকে সরুন, আমি কিন্তু বমি করে দিব, আমার খুব ভয় পাচ্ছে। চিয়ান তখন একটু সরে যায়। নানিউ তখন হেসে বলে, আরে বাহ, আপনি তো বেশ ভয় পেয়ে গেলেন। চিয়ান তখন বলে, শোনো নানিউ, আমি তোমাকে আরেকটা চান্স দিচ্ছি, বাস তুমি আমাকে সরি বলে দাও, আর কিছু লাগবে না, তাহলে আমি তোমাকে মাফ করে দেব আমার নামে সবার সামনে দুর্নাম করার জন্য। আর নানিউ তখন চিয়ানকে সরি বলতে গিয়ে এবার সত্যি সত্যি চিয়ানের উপরে বমি করে দেয়। এজন্য চিয়ানের ড্রেস নষ্ট হয়ে গিয়েছিল, আর চিয়ানের গাড়িও নানিউয়ের বমির কারণে নোংরা হয়ে গিয়েছিল। আর তখন নানিউ বেহুশ হয়ে গিয়েছিল। এরপর চিয়ান বেহুশ নানিউকে তার কোলে করে উঠিয়ে তার বাসায় নিয়ে যায়। আর বাসায় যাওয়ার পরে নানিউয়ের জ্ঞান ফেরে। সে তখন চিয়ানের সাথে মাতাল অবস্থায় অনেক ঝগড়া করতে শুরু করে। সে চিয়ানকে বলতে শুরু করে, আরে হারামি, আমি তোমার জন্য আজকের পার্টি এনজয় করতে পারলাম না, তুমি আমাকে সেখান থেকে জোর করে ধরে আনলে কেন? এসব বলতে বলতে সে চিয়ানকে অনেক মারধর করছিল। চিয়ান তখন তাকে শান্ত করার চেষ্টা করছিল। পরের দিন সকালে যখন নানিউয়ের জ্ঞান ফিরেছিল তখন চিয়ান তাকে বলছিল, কালকে মাতাল অবস্থায় তুমি আমাকে অনেক মারধর করেছো, প্লাস তুমি আমার গাড়ি বমি করে নষ্ট করে ফেলেছো, এখন তোমাকে আমার গাড়ি পরিষ্কার করে দিতে হবে। এরপর আর কি করার, নানিউকে বাধ্য হয়ে চিয়ানের গাড়ি পরিষ্কারের কাজ
শুরু করতে হয়। আর চিয়ান তখন নানিউয়ের কাজ দেখতে এসেছিল। সে তখন বলছিল, আরে বাহ, তুমি তো অনেক ভালো কাজ করছো। আমি চিন্তা করছি তোমাকে অফিসে কাজটা না দিয়ে যদি আমার গ্যারেজে আমার গাড়িগুলো পরিষ্কার করার কাজটা দিতাম তাহলে অনেক ভালো হতো বোধহয়। চিয়ান আসলে নানিউকে এই কথাটা এক প্রকার মজা করে বলেছিল, কিন্তু নানিউ এর জন্য চিয়ানের উপরে অনেকটা রেগে গিয়েছিল। আর নানিউ তখন রেগে চিয়ানকে বলছিল, আমি শুধুমাত্র তোমার অফিসের কাজটাই করি, তাছাড়া তোমার ফেক গার্লফ্রেন্ড হওয়ার কাজটা কি আমি করি না? সাফির মতো মেয়েকে তোমার পেছন থেকে কার সাহায্য নিয়ে সরিয়েছো? আমি কি তোমার ফেক গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করিনি? আর নানিউ চিয়ানকে এই কথাগুলো বলার সময় সাফির একজন ফ্রেন্ড এই কথাগুলো শুনে ফেলেছিল, আর সে এই কথাগুলো তার মোবাইলে আবার ভিডিও করে নিয়েছিল। আর এরপর সে এই ভিডিওটা ভাইরাল করে দেয়। এর কারণে সবাই জেনে যায় নানিউ হচ্ছে চিয়ানের ফেক গার্লফ্রেন্ড। পরের দিন সকালে নানিউয়ের কাছে সাফি আসে এবং সে এসে বলে, ও আচ্ছা, তুমি তাহলে চিয়ানের সত্যিকারের গার্লফ্রেন্ড নও? সেই ভিডিওটা না দেখলে তো আমি কিছুই জানতাম না। পাক্কা সেই লেভেলের অ্যাক্ট্রেস তুমি। তুমি সিনেমায় বা নাটকে অ্যাক্টিং না করে রিয়েল লাইফে অ্যাক্টিং করতে আসলে কোন দুঃখে? তোমার চেহারা খারাপ তাই সিনেমায় অ্যাক্টিং করো না? যাই হোক, অফিসের সবাই তো তোমাকে এখন নাম্বার 1 চিটার ভাবছে, সবাইকে অ্যাক্টিং করে বোকা বানানোর জন্য। খুব তো চিয়ানের গার্লফ্রেন্ড হওয়ার ভাব ধরেছিলে, এখন কোথায় গেল তোমার সেই ভাব? অফিসের সবাই এখন তোমার সেই ভাবটা অনেক মিস করছে। অফিস টাইম তো হয়ে গেছে, চলে এসো তাহলে অফিসে, সবাই তোমাকে দেখার জন্য ওয়েট করছে। নানিউকে এসব বলে ইনসাল্ট করে সাফি চলে যায়। নানিউ তখন ভাবতে থাকে, এই মুহূর্তে সে যদি অফিসে যায় তাহলে অফিসের সবাই তাকে সাফির মতো ইনসাল্ট করবে, এমনকি চিয়ানও তাকে ভুল বুঝবে, কারণ ওই দিন সে অ্যাক্টিং এর কথাটা বলে ফেলেছিল জন্যই সাফির ফ্রেন্ড সেটার ভিডিও করতে পেরেছে। যদি সে নিজের মুখে এটা না বলতো তাহলে এই সত্য কখনো ফাঁস হতো না। এজন্য এখানে পুরো দোষটাই তার, আর এর জন্য চিয়ানও তাকে ভুল বুঝতে পারে। এজন্য নানিউ ভাবে সে শহর থেকে অন্য শহরে চলে যাবে যেখানে কেউ তাকে খুঁজে পাবে না, এমনকি চিয়ানও না। এদিকে আমাদের চিয়ানকে দেখানো হয় সে তার মায়ের সামনে রয়েছে। তার মা তাকে বলছে, এখন তো এই ব্যাপারটা ক্লিয়ার যে নানিউর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাহলে এখন নিশ্চয়ই সাফিকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই। চিয়ান তখন তার মাকে সরাসরি বলে, আমি নানিউকে ভালোবাসি আর আমি বিয়ে করলে নানিউকেই করব। আমি খুব শীঘ্রই নানিউকে খুঁজে বের করে তোমার বৌমা হিসেবে নিয়ে আসবো। এটা বলে সে এখান থেকে চলে যায়। চিয়ানের মাও তখন অনেক খুশি হন, কারণ ফাইনালি তার ছেলে কোনো মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে এবং খুব শীঘ্রই তিনি তার ছেলের বউ পেতে চলেছেন। এরপর চিয়ান যখন বাসায় ফিরে আসে তখন সে নানিউকে কোথাও খুঁজে পায় না। সে খুঁজে পায় নানিউর লিখে যাওয়া একটা চিঠি, যেখানে নানিউ তার জন্য লিখেছে, আমি কখনোই সেই মানুষটিকে ভুলবো না যে মানুষটি সব সময় আমাকে এত সাপোর্ট করেছে, আর সেই মানুষটি আমার হৃদয়ের এক বিশাল জায়গা জুড়ে সারা জীবন থাকবে, কিন্তু আমাকে কোনো কারণে তার জীবন থেকে চলে যেতে হচ্ছে। আমি আর কখনো তার সামনে আসবো না। সেই মানুষটি যদি আমাকে এর জন্য ক্ষমা করে দেয় আমি অনেক খুশি হব। নানিউর চলে যাওয়ার পর থেকে চিয়ান তার অফিসের কোনো কাজে ভালোভাবে ফোকাস করতে পারছিল না। সে অনেক অল্পতেই তার ক্লায়েন্টদের উপরে রেগে যাচ্ছিল। এজন্য তার নতুন প্রজেক্ট গুলোতে লাভ হওয়ার পরিবর্তে বারবার লস হচ্ছিল। একদিন চিয়ানের ম্যানেজার নানিউকে ফোন করে জানায়, তুমি চলে যাওয়ার পর থেকে আমাদের বসের জীবন অন্যরকম হয়ে গেছে। তিনি অফিসের কোনো কাজেই মনোযোগ দিচ্ছেন না। তাকে দেখে বোঝা যায় তোমার শূন্যতা তাকে কতটা গ্রাস করে ফেলেছে। ঠিক তখনই চিয়ান এখানে চলে আসে আর সে বলে, আমি জানি তুমি কার সাথে কথা বলছিলে, তাড়াতাড়ি নানিউয়ের নাম্বারটা আমার ফোনে সেন্ড করো, আমি ওর নাম্বারের লোকেশন ট্র্যাক করে ওর কাছে যাব। এটা বলে চিয়ান তার গাড়ি বের করতে বাইরে যায়। এরপর সে নানিউয়ের নাম্বার ট্র্যাক করে নানিউ এখন বর্তমানে যেই শহরে রয়েছে সেই শহরে চলে আসে। নানিউ চিয়ানকে সামনে দেখে অবাক হয়ে যায়, কিন্তু নানিউ তাকে দেখেও পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। কিন্তু চিয়ান তাকে বলে, আমি আর কখনো তোমাকে আমার কাছ থেকে কোথাও সরতে দিব না। আমি আমার মাকে কথা দিয়ে এসেছি আমি তার ছেলের বউ নিয়ে ফিরবো। তুমি আমাকে না বলে ওই অ্যাপার্টমেন্ট থেকে চলে এসেছো কেন? আমার মনে হয়েছিল আমি তোমাকে আর কখনো ফিরে পাবো না। এরপর সে নানিউয়ের হাত ধরে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে নানিউ অনেক লজ্জা পায় আর সে বলে, আমাকে এখন বাসায় যেতে হবে। চিয়ান তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিচ্ছি। যাওয়ার সময় চিয়ান তাকে জিজ্ঞেস করে, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে তুমিও কি আমাকে পছন্দ করো? নানিউ তখন চিয়ানকে এই কথার উত্তরে কিছুই বলে না। সে শুধু বলে, আমি এখন বাসায় যেতে চাই। এরপর নানিউ বাসায় ফিরে চিয়ানের কথাই ভাবছিল। সে আসলে বিশ্বাস করতে পারছিল না যে চিয়ান তাকে সত্যি ভালোবাসে। এরপর থেকে সবসময় প্রতিদিন রাতে চিয়ানের সাথে নানিউয়ের অনেক রাত পর্যন্ত জেগে কথা হতো। তারা দুজন একে অপরের সাথে কথা বলে অনেক শান্তি পেত। একদিন সকালে চিয়ানের মা নানিউকে ফোন করে জানতে চায়, তুমি কি আমার ছেলেকে পছন্দ করো? নানিউ তখন তার সকল লজ্জা উপেক্ষা করে চিয়ানের মাকে জানিয়ে দেয়, হ্যাঁ সে চিয়ানকে অনেক পছন্দ করে। পরের দিন চিয়ানের ম্যানেজার নানিউকে ফোন করে জানায়, চিয়ানের বিপদ হয়েছে, তাড়াতাড়ি তুমি এখানে চলে এসো, আমি তোমাকে লোকেশনটা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। এটা শুনে নানিউ অনেক ভয় পেয়ে যায় যে কি হয়েছে চিয়ানের। এজন্য সে তৎক্ষণাৎ চিয়ানের কাছে যাওয়ার জন্য বের হয়ে পড়ে, কিন্তু রাস্তায় অনেক জ্যাম ছিল। এজন্য নানিউ চিয়ানের কাছে
কাছে পৌঁছাতে অনেক লেট করে ফেলছিল। আর এত বেশি সময় জ্যামের মধ্যে বসে থেকে নানিমের অনেক অস্থির লাগছিল চিয়ানের জন্য। ফাইনালি 6 ঘন্টার জার্নির পর সে চিয়ানের কাছে পৌঁছায়, কিন্তু এখানে আসার পর সে দেখতে পায় চিয়ান তো একদম ঠিক আছে, আর চিয়ান এই জায়গাটা তার জন্য অনেক সুন্দর করে সাজিয়েছে। এর মানে চিয়ানের ম্যানেজারকে দিয়ে চিয়ান মিথ্যা একটা নাটক করিয়ে নানিউকে এখানে ডেকে এনে তাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেছে। আর চিয়ান নানিউকে দেখে অনেক খুশি হয় আর আজ সে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। আর আজকে নানিও চিয়ানের বিয়ের প্রপোজ অ্যাকসেপ্ট করে। এরপর তারা একে অপরকে কিস করে আর এই সুন্দর জায়গাটাতে বসে তারা একে অপরের সাথে গল্প করতে থাকে। আর এরকম একটা কিউট মোমেন্টে আজকের ড্রামাটি শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।